স্বাগতম, গুড ইভিনিং। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং তার প্রাতিষ্ঠানিক আয়োজন, শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতির এক পীঠস্থান, অত্যন্ত গর্বের জায়গা। এবং বিশিষ্ট শিক্ষাবিদ সত্যম রায়চৌধুরী, যিনি সিটিভিএনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন আজ প্রায় 25-30 বছর ধরে, তার স্বপ্নের এই বিশ্ববিদ্যালয়, তিনি আচার্য সেখানকার, এক চমৎকার বা এক অত্যন্ত সৌন্দর্যপূর্ণ বাতাবরণে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ এই এসএনইউ এর অন্তিম অনুষ্ঠান আমরা করছি। খুব খারাপ লাগছে যে এত ভালো অনুষ্ঠানটা হচ্ছিল, এত ভ্যারাইটি সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো যাই হোক, আজকে আমাদের প্রায় কাছাকাছি দুটি বিষয় থাকছে। একটা থাকছে ফার্মেসি বা ফার্মাসিউটিক্যালস। তার জন্য বক্তব্য রাখতে এসছেন প্রফেসর সপ্তর্ষি দাস, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ওয়েলকাম সপ্তর্ষি। এবং রয়েছেন ডক্টর দময়ন্তী দাস ঘোষ, অ্যালাইড হেলথ সায়েন্স, আমার ডান দিকে, এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি প্রথমেই প্রফেসর দাস ঘোষকে যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে একটু সাবজেক্টটা আমাদের দর্শককে বুঝিয়ে দিন, কারণ এটা আগে তো অনেকগুলো সাবজেক্টের, মানে বর্তমানে অনেকগুলো সাবজেক্টের কম্বিনেশনে রয়েছে বলে। অ্যালাইড হেলথ সায়েন্স হলো ডিপার্টমেন্টের নাম। এর মধ্যে আমরা যে প্রোগ্রামগুলো রান করি সবই হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এখনও আমাদের ইউনিভার্সিটিতে। একটা হচ্ছে ব্যাচেলার্স ইন, মানে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সেস, আরেকটি হলো বিএসসি ইন মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, আরেকটি হলো বিএসসি ইন অ্যানাস্থেশিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি এবং বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, যেটার নামান্তরিত হচ্ছে, এখন হবে সেটা বিএসসি ইন এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি। তো এই যে চারখানা প্রোগ্রামের আমি নাম বললাম, এটা অলরেডি আমাদের চলছে আর এক্সিস্টিং, এবং এবছর থেকে নতুন যেটা শুরু হয়েছে দ্যাট ইজ বিএসসি ইন অপটোমেট্রি। তো নামগুলি শুনেই বোঝা যায় যে এক একটি লাইন ধরে তার সাবজেক্ট বা তার যে কারিকুলামটা তৈরি হয়েছে। যেমন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সেস, সেটা পুরোপুরিভাবেই ল্যাব সায়েন্স, মেইনলি ডায়াগনস্টিক, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, এই দিকটা দেখবে। যেটা রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, সেটা মেইনলি রেডিওলজি রিলেটেড যে সাবজেক্ট বা যে কারিকুলামটা আছে সেটা দেখবে, যেমন এক্স রে, সিটি, এমআরআই। যেটা অপারেশন থিয়েটার টেকনোলজি, অ্যানাস্থেশিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি, সেটা অপারেশন থিয়েটারের ভেতরে যে যন্ত্র ইউজ করা হয়, যেভাবে অপারেশন চলাকালীন যা যা পদ্ধতি ইউজ করা হয় অপারেশন থিয়েটারের মধ্যে, সেইটা দেখবে, সেইটা পড়াবে। আর ক্রিটিক্যাল কেয়ার বা এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্ট যারা, তাদেরকে যে কেয়ারটা দিতে হয়, তাদেরকে যে হেলথ কেয়ার দেখতে হয়, হেলথ কেয়ার দিতে হয়, যেমন আইসিইউ পেশেন্ট যার, সেই যে হেলথ কেয়ারটা, সেইখানে যেসব পদ্ধতি ইউজ করা হয়, যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, যে সমস্ত ফিজিওলজিক্যাল প্যারামিটার্স, মানে মানুষের শারীরিক যে প্যারামিটারগুলো দেখতে হয়, মাপকাঠি মেনটেন করতে হয়, সেগুলো জানবে, শিখবে স্টুডেন্টরা। তো এইভাবে কারিকুলামটা তৈরি করা হয়েছে। আর অপটোমেট্রি হচ্ছে পুরোটাই চোখ রিলেটেড, চোখের পাওয়ার দেওয়া, চোখের কোনো দৃষ্টির কোনো প্রবলেম হলে সেটা নিয়ে জানা। ছোট করে একটা জিজ্ঞেস করি, আগে ম্যাকাউটের একটা সাবজেক্ট ছিল বি অপটোমেট্রি, তো সেটাই কি এখন এটা হয়েছে? সেটা ম্যাকাউটে, সেটা একটা অন্য ইউনিভার্সিটি। ঠিক আছে, আপনাদের ইউনিভার্সিটিতে আমাদেরটা হচ্ছে বিএসসি অপটোমেট্রি। হ্যাঁ, ওই একই ব্যাপার, বিএসসি অপটোমেট্রি। তো ওই সাবজেক্টটা দেখি না। যাই হোক, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে অ্যালাইড হেলথ সায়েন্সটা হচ্ছে কি একেবারেই ডাক্তারি বিদ্যা, মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্স বলা যেতে পারে।
এবং সেইটে কিন্তু মানে অনেকেই ভাবেন যে চিকিৎসা জগতে সুযোগ পায়নি, অনায়াসেই তারা কিন্তু এই কোর্সটা পড়তে পারেন, যদিও প্রায় সিটের সংখ্যা কমে গেছে, অল্প কিছু সিট রয়েছে। এবার আমি চলে যাব প্রফেসর সপ্তর্ষির কাছে, যে ফার্মেসির যে এই ব্যাপারটা সপ্তর্ষি, আমি যেটা জানি যে তোমাদের এখানে মানে ম্যাক্সিমাম আগে ভর্তি হয়ে যায়। এটা আমি আগেও তোমার সঙ্গে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছি যে মানে কোনো রকমে ভর্তি চলিতেছে। কথাটা বললে এই ব্যাপারে আমরা খুব ফরচুনেট যে এটা আমরা এটা ইউজ করতে হয়তো পারি না। হ্যাঁ, ভর্তি চলিতেছে এটা আমরা ইউজ করতে পারি না সচরাচর, খুব তাড়াতাড়ি ফার্স্ট ফিলিং করি। এটা কেন হয়? অ্যাকচুয়ালি মানে ফার্মাসি জিনিসটা আমরা এই চিকিৎসা জগৎ যেটা বলতে বুঝি শুধুমাত্র হসপিটাল, ডাক্তার, নার্স এটার মধ্যে সীমাবদ্ধ না। এর পুরো হেলথ কেয়ার ম্যানেজমেন্টের ব্যাক এন্ডে যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে মেডিসিন বা ওষুধ। তো ফার্মাসি পুরো সাবজেক্টটাই রয়েছে অল অ্যাবাউট দ্য মেডিসিন। সো সেখানে একটা প্রাথমিক রোগের ডায়াগনোসিস করা, তার জন্য যে ওষুধটা লাগবে সেই ওষুধটাকে তৈরি করা, সেটাকে আগে সবার আগে আইডেন্টিফাই করা যে কোন ওষুধটা কোন রোগে লাগবে, তো তারপরে সেই ওষুধটাকে তৈরি করা, তার সঠিক ডোজ বা পরিমাপটাকে সেটা করা, এবং প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে প্রত্যেকটা ওষুধের গুণমান যাচাই, মানে কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসিওরেন্স যেটা আমরা বলি সেটাকে করা। এটা হচ্ছে আমাদের ফার্মাসি কোর্সের মেন ফোকাস। সো সবাইকার মধ্যে একটা এখন যারা হেলথ কেয়ার ম্যানেজমেন্টের বর্তমান শিক্ষা ব্যবস্থাটা অনেক দিকে ডাইভার্সিফাইড হচ্ছে। সো স্টুডেন্টসদের কাছে এটা একটা আগ্রহের জায়গা যে আমরা মেডিসিন সম্পর্কে পড়ব। তো সেই কারণেই আমাদের ফার্মাসি কোর্সটার এত বেশি চাহিদা বলে মনে হয়। শুধুমাত্র আমাদের না, এটা আস্তে আস্তে স্টুডেন্টসদের মধ্যে বা নিউ জেনারেশন যে স্টুডেন্টসরা আছে তাদের মধ্যে আরও আগ্রহ বেশি প্রকাশ পাচ্ছে। তুমি তো তোমার সঙ্গে কথা বলতে বলতে একটা জিনিস তুমি আমাকে বললে যে এটা কিন্তু তুমি জানো না, তুমি আমাকে বললে যে কোর্সটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, এআই চলে আসছে, সেটা নিয়ে একটু। হ্যাঁ, মানে দেখো এআই তো এখন সব দিকে সমস্ত ফিল্ডেই মোটামুটি এআই, তোমাদের ফিল্ডেও এআই আসছে, আমাদের ফিল্ডে এসে গেছে। হ্যাঁ, সমস্ত ফিল্ডে এআই আসছে, কারণ ফিউচারটা হচ্ছে এআই। সো ফার্মাসি ফিল্ডের দিকে মানে কোর্সটা যেভাবে মডিফিকেশান হচ্ছে খুব সুন্দরভাবে, আমাদের অ্যাকচুয়ালি তো কাউন্সিল রেগুলেটেড কোর্স বা তার কাউন্সিলের দেওয়া সিলেবাসকেই আমাদের ফলো করতে হয়। সো আমরা এবার থেকে মানে যারা এবছর ভর্তি হয়েছে বা হবে আরও, তো সেই স্টুডেন্টরা আমাদের নিউ সিলেবাস পড়বে, কাউন্সিলের দ্বারা যে নিউ সিলেবাস ওরিয়েন্ট করা হয়েছে সেই সিলেবাস পড়বে। তো সেখানটা সেই সিলেবাসটা অ্যানালাইজ করতে গিয়ে আমরা যেটা দেখছিলাম, যেটা তোমার সঙ্গে কথা বলছিলাম, যে এটা বেসিক্যালি এই সিলেবাসটা রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা লার্নিং, পাইথন প্রোগ্রামিং, যেগুলো কিন্তু এতদিন আমাদের এই ফার্মাসি সিলেবাসের মধ্যে ছিল না। এই যে হেলথ কেয়ারের মানে অ্যাপ্লিকেশন, এক্সটার্নাল অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটাকে এই নিউ টেকনোলজি দিয়ে জাস্টিফাই করা, এই ব্যাপারটাই আমি বলছিলাম যে সেটা ধরতে পারছে তোমার ছাত্ররা। ওটা বোঝা যাবে, এই তো এই বছরই বললাম না, এখন থেকে পড়বে, জাস্ট স্টার্ট হবে। আর এটা আমরা মানে শিক্ষক হিসাবে আমি মনে করি এটা ছাত্রদের কাছে প্রচণ্ডই একটা হেল্পফুল ব্যাপার হবে, কারণ এটাই তো মডিফিকেশন, এটাই তো এডুকেশনের ডেভেলপমেন্ট, এটা তো দরকার আমাদের। নতুন প্রযুক্তি আসবে, নতুন কিছু ছাত্ররা শিখবে, তো সেটার জন্যই তো তারা কোর্স পড়তে আসে বা শিখতে চায়, এটাই। তাহলে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রফেসর দাস ঘোষ এবং প্রফেসর দাস আমার দুদিকে বসে আছেন। একজন হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স, এই কোর্সটা যেটা একেবারেই মেডিকেল লিঙ্কড, আরেকটা হচ্ছে মেডিসিন অ্যাসিস্ট্যান্স। একদম মেডিকেল অ্যাসিস্ট্যান্স, মেডিসিন অ্যাসিস্ট্যান্স, মানে দুটো মিলেই কিন্তু ডাক্তারি ব্যাপারটা কিন্তু থাকছে। মানে ধরুন আপনার দপ্তর যেটা, সেটাও মেডিকেল সায়েন্সের সঙ্গে তো ওতপ্রোতভাবে যুক্ত। সে যদি অ্যানাটমি বা এই ব্যাপারগুলো না জানে তার পক্ষে কঠিন হয়ে যায়। ইনফ্যাক্ট ওদের শুরুতে পুরো ফিজিওলজি, অ্যানাটমি, যেটা বেসিক স্ট্রাকচার সমস্ত কিছু পড়তে হয়, সেটা পড়লে পরে পুরো হিউম্যান বডি সম্পর্কে জানতে হবে, তার ডিজিজ সম্পর্কে জানতে হবে, তারপরে গিয়ে ওদের আরও স্পেশালাইজড যে সাবজেক্টগুলো আসবে। তো আর সপ্তর্ষি, তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি মেডিসিন, মানে কাকে কোনটা প্রপারলি দিতে হয় সেই ব্যাপারটা তো থাকছে। হ্যাঁ, সেটা তো থাকছেই। তারপরে সবার প্রাইমারি যেটা জিনিস সেটা হচ্ছে ডায়াগনোসিসটা, মানে রোগটাকে আগে আইডেন্টিফাই করা। মানে
আমাদের ক্ষেত্রে যেরকম দেখা যায়, যেমন সব মানুষের সব রোগের ক্ষেত্রে মানে তোমার শরীরে জ্বর হলে যে সিমটমসগুলো দেখা দেবে, আমার শরীরে জ্বর হলে সেই সিমটমস নাও দেখা দিতে হ্যাঁ পারে। ঠিক ঠিক ঠিক। সেটা কারণ তোমার বডি প্যারামিটার্স, আমার বডি প্যারামিটার্স, এই দুটো আলাদা। তো এই পার্টিকুলার আইডেন্টিফিকেশন যে তুমি আর আমি তো দুজনেই লিভিং, দুজনেই হিউম্যান, তা আলাদাটা কোথায়? একই মানে জায়গা তো, একই পার্টস, একই বডি পার্টস আমরা দুজনেই ইয়ে করি, তো আলাদাটা কোথায়? এই যে জায়গাগুলো, এই যে সঠিকভাবে রোগ নির্ণয় এবং প্রত্যেকটা রোগের জন্য প্রত্যেকটা ড্রাগ বা মেডিসিনের যে কম্পোনেন্ট বা ড্রাগ যেটা ইয়ে, সেটাকে আইডেন্টিফাই করে সঠিক পরিমাপে দেওয়া। আচ্ছা, এটার মধ্যে একটা পরিমাপ, যেমন 0.5 বা 5 একদম মিলিমিটার। একটা বাচ্চার জন্য যে পরিমাপ, সেটা নিশ্চয়ই আমার জন্য হবে না বা তোমার জন্য এবার হবে না। এটা অনেক পরিষ্কার হচ্ছে আমার কাছে। টোটাল জিনিসটাই এটা, যে বয়স, এজ এবং আরো অনেক প্যারামিটারস আমরা ফলো করে তাদের জন্য পরিমাপ। যেমন আমাদের পেন কিলারের মধ্যে 650 থাকে, একদম, হ্যাঁ, বা 500 থাকে, 500 বা অ্যান্টিবায়োটিকের মধ্যে যেগুলো, একদম। এবং অনেক সময় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখন আমরা কি করি, কম্বিনেশন অফ ড্রাগস ইউজ করি, মানে একটা ট্যাবলেটের মধ্যে দুটো কম্পোজিশন দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা। মানে বিভিন্ন সময়তে কোন কম্পোজিশনটা কতটা থাকবে এবং সেটা মানে কোন এজের লোকের জন্য বা ইনফ্যাক্ট কোন জেন্ডারের জন্য, ইনফ্যাক্ট কোন বডি ওয়েটের জন্য সেরকমভাবে ক্লাসিফাই বা ডিফারেন্সিয়েট করা থাকে। এই জন্যই ওষুধের আমরা বিভিন্ন ডোজের মানের ওষুধ আমরা বাজারে আর কি দেখতে পাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলে দিই যে আমাদের একটা ফোন নাম্বার যাচ্ছে, দেখুন এই যে আমার হাতটা যেখানে, আঙুলটা যেখানে, আপনারা ফোন করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতেই পারেন, কারণ এইখানে ভর্তি হতে গেলে কিন্তু আপনার একটা অ্যাডমিশনের ব্যাপার আছে, ফর্মালিটিস আছে, এবং ন্যাচারালি কারণ এটা একটা মেডিকেল সায়েন্সেরই তো একটা অঙ্গ, তাতে করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি আবশ্যক। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 4 সাবজেক্ট, বায়োলজি হলেও অসুবিধা নেই, কিন্তু ওনার বোধহয় আমাদেরটা হ্যাঁ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারণ সপ্তর্ষিটা তো কেমিস্ট্রিও দরকার ভীষণ রকম। আমারটা পুরোটাই মানে কোর্সটা দাঁড়িয়েই আছে বায়োলজি এবং কেমিস্ট্রির ওপর আমরা বলতে পারি, কারণ আমাকে যেমন মেডিসিন বলতে আমি একটু আগেই বললাম ড্রাগস, সেগুলো সবই কেমিক্যাল কম্পাউন্ড। তার মানে কেমিক্যাল স্ট্রাকচার থেকে শুরু করে তার মোড অফ অ্যাকশন আমাদের জানার জন্য তার তো কেমিক্যাল স্ট্রাকচারটা সব থেকে আগে দরকার। এদেরকে মানে অ্যাপ্লাই করছেন কিভাবে? মানে একটা ছাত্র ছাত্রী, তার তো 4 বছরের কোর্স, 3 বছর কলেজ করছে, আর 4th ইয়ারটা বোধহয় ইন্টার্নশিপ। এই ইন্টার্নশিপটা পুরোটাই internship। মানে আমি শিখেছি, এবার ইন্টার্ন না করলে যেভাবে ডাক্তারদের ইন্টার্নশিপ, একদমই তাই, এবং ডাক্তারদের সাথেই সেটা করতে হয় একসাথে, সেই এনভায়রনমেন্ট, মানে ডাক্তাররা যেভাবে যে হাসপাতালে শিখছে ওরাও একদম সেইখানেই, কারণ ওদের যে এর পরের ফিউচারটা সেটা ডাক্তারদের সাথে একদম কাঁধে কাঁধ মিলিয়ে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করা, যেখানে একজন অসুস্থ মানুষকে সেবা করা শুধু না, তার কিসের তার অসুখ সেটাকে ডায়াগনোসিস করা এবং তারপরে তার চিকিৎসার সাথে জড়ানো এবং তার ফলো আপ করা, সেই হেলথ কেয়ারটা তাকে দেওয়া। তাই জন্য একদম ডাক্তারদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করা। সেই জন্য তাদের যে লাস্ট 1 year পুরোপুরিভাবে, 4th ইয়ারটা পুরোপুরিভাবে হাসপাতালে ইন্টার্নশিপ করতে হয়। এবং সেটা ছাড়াও ডিউরিং দ্য ইউনিভার্সিটি ইয়ার্স, মানে ডিউরিং দ্য আদার 3 years, সেখানেও ওদের কিছুটা ক্লাস থিওরিটিক্যাল ইউনিভার্সিটিতে হয়, বাকি প্র্যাকটিক্যাল ট্রেনিংটা হাসপাতালেই হয়। তাহলে আপনাদের কোন কোন হাসপাতালের সঙ্গে সংযুক্ত? হ্যাঁ, আমাদের যেমন টেকনো গ্লোবাল হসপিটাল, যেটা নেহেরু, হ্যাঁ টেকনো গ্লোবাল হসপিটাল, এটা ছাড়াও আমরা আরজি কর মেডিকেল কলেজের সাথে সংযুক্ত হয়েছি। আগে আমরা এনআরএস এবং সাগর দত্ত কলেজের সাথেও সংযুক্ত হয়েছি। এটা ছাড়াও নানান রকম মাল্টি স্পেশালিটি প্রাইভেট হসপিটালস আছে, যেখানেও আমরা আমাদের স্টুডেন্টদেরকে পাঠিয়ে থাকি। তো এরা এখান থেকে পাশ করে কোথায় চাকরি পায় সাধারণত? এদের চাকরিটা একদিকে হচ্ছে এরা হসপিটাল বেসড চাকরি, সেটা প্রাইভেট হসপিটাল হতে পারে, সেটা গভর্নমেন্ট জব হতে পারে। এটা ছাড়াও একটা বিশাল অংশ থাকে রিসার্চের, এবং এরা যদি এরপরে পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করে তাহলে আবার অ্যাকাডেমিক্সে, তাহলে চাকরির জায়গাটা হিউজ। ইনফ্যাক্ট অ্যাকাডেমিক্স, রিসার্চ এইটা যদি কন্টিনিউ করতে চায় তারা, এরপরে আমাদের এখন যে কমিশনের আন্ডারে আমরা আছি, আমাদের NCAHP, ন্যাশনাল কমিশন অফ অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, হ্যাঁ, সেই কমিশনের যা কারিকুলাম সেটা অনুযায়ী এবছর থেকে 2026-27 থেকে আমাদের ফলো করতে হচ্ছে।
এবং সেখানে পরিষ্কার বলা আছে যে কি কি কোন কোন দিকে ছাত্ররা যেতে পারে। তারা সায়েন্টিস্ট হতে পারে, তারা একাডেমিশিয়ান হতে পারে, তারা গভর্নমেন্ট জবে ইন হসপিটাল সেক্টর যুক্ত হতে পারে এবং তারা স্টার্ট আপ খুলতে পারে। সো এখানে আমি বলি যে আপনার তো একটা অভিজ্ঞতা আছে, আপনি ক্যান্সার নিয়েও রিসার্চ করেছেন। হ্যাঁ। আপনাদের জানাই যে এই ব্যাপারগুলো ম্যাডাম দাস ঘোষের আছে এবং আপনি আমেরিকাতেও ছিলেন বেশ কিছুদিন। হ্যাঁ। তো এই মডার্ন টেকনোলজি আমেরিকাতে যেরকম বা আপনি ক্যান্সার রিসার্চ করতে সেরকম ধরনের উপযুক্ত শিক্ষা কি আপনি সিস্টার নিবেদিতাতে পাচ্ছেন? একদম হুবহু সেই রকম হয়তো নেই, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যতটা আমরা তাদেরকে বোঝাতে পারি, যতটা আমরা দেখাতে পারি, আমরা সেটা রেখেছি। এবং তার সাথে রেখেছি হচ্ছে সেই সংযোগগুলো যেখানে হচ্ছে সেখানে পাঠানোর, যেমন মেডিকেল কলেজগুলোতে এবং মাল্টি স্পেশালিটি প্রাইভেট হসপিটালসগুলোতে। সেখানে যদি তারা যায়, তারা সেই এক্স্যাক্টলি যেটা হসপিটাল চত্বরে যে ঘটনাটা ঘটবে, যেভাবে পেশেন্টকে ডিল করা হবে সেটা তারা পাবে, যেটা ইউনিভার্সিটির ভেতরে তো সম্ভব না। না না, তা বলছি না হসপিটালে যেতে আমি হবে। প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের কথা বলছি না, আমি বলছি যে আপনার এক্সপিরিয়েন্স যেটা বলছি, হ্যাঁ। যে মডার্ন যে টেকনোলজি অ্যান্ড সায়েন্স যেগুলোর সঙ্গে আপনার অ্যাবসলিউটলি, হ্যাঁ, সেটা জানানোর জন্যই তো আমাদের মতন যারা আছি, আমরা যারা সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে এসেছি, তারা এই স্ট্রিমের সাথে যুক্ত হয়েছি, যাতে সেই যে ভিউটা, সেই যে ভিশনটা আমরা স্টুডেন্টদেরকে দিতে পারি। চমৎকার, ওটাই আমার প্রশ্ন ছিল। সপ্তর্ষি, তোমাদের যেটা ব্যাপারটা রয়েছে, তোমাদের ইন্টার্ন ব্যাপারটা যেটা থাকে, সেটা তো বিভিন্ন ধরো ওষুধ কোম্পানি যেগুলো রয়েছে বা রিসার্চ সেন্টার যেগুলো রয়েছে সেগুলোতেই যেতে হবে তার তো কোনো মানে নেই, কারণ তোমরা তো তোমাদের নিজেদের যে ভালো ল্যাবরেটরি রয়েছে সেখানেই যে তোমরা করতে পারো। না, আমাদের ইন্টার্নশিপের ব্যাপারটা হচ্ছে যেমন ম্যাডাম বললেন, আমাদের কোর্সেও কাউন্সিলের দিক দিয়ে তো আমাদের ইন্টার্নশিপটা ম্যান্ডেটারি, সেটা এবং একদম 90 ডেজ ইন্টার্নশিপ একদম ম্যান্ডেটারি, এবং সেটার অপশান স্টুডেন্টসদের দেওয়া হয়। তারা হসপিটালে করতে পারে বা অ্যাজ এ হসপিটাল ট্রেনিং, বা তারা ইন্ডাস্ট্রিতে করতে পারে অ্যাজ এ ইন্ডাস্ট্রি ট্রেনিং। কারণ আমাদের যে মাল্টিডিসিপ্লিনারি আর ফ্লেক্সিবল যে কারিকুলামটা জেনারেট করা হয়েছে কাউন্সিলের থ্রু দিয়েই, মানে কাউন্সিলের সিলেবাসেই রয়েছে এবং আমাদের থেকেও সেটাকে মডিফাই করা হচ্ছে। তো এই সিলেবাসটা এই অপশনসগুলো স্টুডেন্টসদের দেয়। তাতে একটা স্টুডেন্টস নিজের ন্যাক অনুসারে, মানে সবাই তো মানে হসপিটাল গিয়ে মানে পরবর্তীকালে নিজের জব হিসেবে হসপিটাল ফার্মাসিস্টটাকে নাও দিতে পারে। আমাদের জবের সেক্টরের মধ্যে যেমন গভর্নমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা হসপিটাল বা প্রত্যেকটা মেডিসিনস যেখানে ইউজ হয় সেখানে যেমন অ্যাজ এ ফার্মাসিস্ট জয়েন করা যায় সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্টে, তেমনই একটা বড় অংশ, মানে প্রায় সমপরিমাণ অংশ কিন্তু এই ইন্ডাস্ট্রিতে, যেখানে ওষুধ ম্যানুফ্যাকচারিং হয় বা ওষুধের কোয়ালিটি টেস্ট হয় বা ওষুধ নিয়ে যারা ডিল করে সেই জায়গায় কিন্তু জব পায়। তাহলে একটা কথা তো বলা যেতেই পারে যে এখন একটা নতুন গভর্নমেন্ট এসছেন এবং এখন যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি যথার্থই ডাক্তার, এবং এই ডাক্তার পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ আমাদের বহুদিন কোনো ডাক্তার স্বাস্থ্যমন্ত্রী হননি। তো সেই স্বাস্থ্যমন্ত্রী যদি ডাক্তার হন তাহলে এই বিষয়গুলো, এই সাবজেক্টগুলোর পেছনে বাজেটও আমরা দেখলাম যে অনেকটাই খরচ করছে, ফলে গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয়েছে, এটুকু বলতে পারি। যেহেতু সুপার স্পেশালিটি বা যাই হোক না কেন বিভিন্ন হসপিটাল বা মেডিসিন সংখ্যাও বাড়ছে এগুলো, কারণ এখন তো হয় কি মেডিকেল কলেজগুলো তো মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্ট দুটোরই ব্যবস্থা খুব ইউনিক থাকে, তাই না? একদম। এবং সরকার সেটার ওপরই জোর দিচ্ছে আরও বেশি করে, যাতে মানে একদম রিমোট লোকেশনেও যাতে মেডিসিনসেরও অভাব না হয়, প্লাস টেকনোলজি বা পরিষেবাটারও যাতে ঠিকঠাক থাকে। তো সেই ক্ষেত্রে এই দুটো ফিল্ডই আমার মনে হয় অনেক বেশি মানে ফোকাসড এবং ইম্পর্টেন্স পাচ্ছে। তো সুতরাং মানে মেডিকেল কলেজগুলোতে না গেলে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা ওই ব্যাপারটাই বুঝতে পারবে না, ওই জন্য ওখানে ওদের যাওয়াটা খুব জরুরি, যেটা আমাদের ইউনিভার্সিটি একদম একনিষ্ঠভাবে চেষ্টা করছে এবং প্রত্যেকটা ইয়ারে তাদেরকে সুব্যবস্থা সম্পন্ন মেডিকেল কলেজগুলোতে পাঠানোর চেষ্টা করছে। ইনফ্যাক্ট আমাদের তো আফটার গ্র্যাজুয়েশন বা আমাদের তো 3 টাইপের কোর্স হয়, মানে ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন। তো ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশনের পরে যখন একটা স্টুডেন্ট নিজে ফার্মাসিস্ট হিসাবে রেজিস্ট্রেশন, মানে কাউন্সিলের রেজিস্ট্রেশনের জন্য যায়, তখন তাকে এই ম্যান্ডেটরি ইন্টার্নশিপ সার্টিফিকেটটা প্রডিউস করতে হয়। তাছাড়া কিন্তু সে কিন্তু ফার্মাসিস্ট হিসাবে রেজিস্টারই করতে পারবে।
এটা একটা ম্যান্ডেটরি ডকুমেন্টেশন, তাকে 90 ডেজের বা ডকুমেন্টেশন দেখাতেই হবে, 60 ডেজের ডকুমেন্টেশন দেখাতেই হবে, 500 আওয়ার্স যেটাকে আমরা ক্যালকুলেটে বলি। আর আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে একদম 1 ইয়ার, মানে 12 মান্থ, 6 মান্থস দুটো সেমিস্টার। না, আপনাদের যেটা বললেন প্রফেসর দাস ঘোষ, আপনি যেটা আলোচনার মধ্যে বললেন যে 3 বছর প্রথম পড়াশোনা করে ফেলেন, হ্যাঁ, এবং ততক্ষণ তুমি ডিগ্রি পাবে না যতক্ষণ তুমি হসপিটালটা ঘুরে না আসো। একদমই তাই। এবং সেই যে রেগুলেশনটা, সেটা হসপিটালের রেগুলেশনটাই মানতে হবে। মানে তখন আমাদের ইউনিভার্সিটির আর কিছু নতুন রেগুলেশন থাকবে না, আমাদের একটাই নিয়ম যে তোমরা হসপিটালে যেভাবে তোমাদের প্লেস করা হচ্ছে পজিশন, ওখানে যেরকম ভাবে রোস্টার দেওয়া হচ্ছে, যেভাবে ওরা বলে দিচ্ছে সেইটা তোমরা করো। না হলে তোমরা অ্যাকচুয়াল যে অরিজিনাল যে ফিলিংটা, অরিজিনাল যে দায়িত্ববোধটা, সেটা বুঝতে পারবে না। এই দায়িত্ববোধটা তৈরি করাটাই হচ্ছে আসল হেলথ সায়েন্সে। দেখো, আমার ডিপার্টমেন্টে এই ইন্টার্নশিপ কোর্সগুলো সব থেকে ভালো লাগার যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে তুমি যেটা নিয়ে কাজ করবে, মানে ভবিষ্যতে যেটা তোমার পেশা, সেটা তুমি ফিল করো প্র্যাকটিক্যালি, পেশেন্ট ডিল করো, প্রেসক্রিপশন রিড করো, ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন এলো, পেশেন্টের হাতে ঠিকঠাক প্রেসক্রিপশন ওয়াইজ বা ঠিকঠাক নিয়মাবলী ওয়াইজ জিনিসটা পৌঁছে দাও, ঠিকঠাক মানের ওষুধটা পৌঁছে দাও। সেটা গভর্নমেন্ট হসপিটালেও করতে পারো, প্রাইভেট হসপিটালে করছো, সেটা বড় কথা না, কিন্তু তুমি যেখানেই করছো সেখান থেকে তোমাকে ডিল করতে হবে। আমাদের ক্ষেত্রে যদিও এখন কাউন্সিলের রুল অনুসারে মানে হসপিটাল ট্রেনিং যদি তুমি করো, তাহলে তোমাকে গভর্নমেন্ট হসপিটালই করতে হবে, গভর্নমেন্ট হসপিটাল থেকেই করতে হবে। ইন্ডাস্ট্রি ট্রেনিং যদি তুমি ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ যদি করো, তাহলে তুমি ইন্ডাস্ট্রিয়াল যে কোনো বেল্ট থেকে করতেই পারো, যে কোনো কোম্পানি থেকে করতেই পারো, ফার্মাসিউটিক্যাল কোম্পানি অবভিয়াসলি। তো সেইটা মনে হয় স্টুডেন্টসদের প্র্যাকটিক্যাল সেন্সটা জেনারেট করতে অনেকটাই হেল্পফুল। এদিক থেকে আমাদের মানে এটা কোর্সের বৈশিষ্ট্যর মধ্যে বলতে পারি। আর আমাদের ফার্মাসি কোর্সের কি ম্যাডাম যেরকম বললেন প্রথম 3 বছর ইয়েটা, আমাদের প্রথম থেকেই সিলেবাসটা এইভাবেই ডিজাইন করা, সে নিউ সিলেবাস হোক কি ওল্ড সিলেবাস হোক, পুরো 50-50 বেসিসে চলে। মানে তুমি যদি 6 ঘন্টা কলেজে থাকো বা ইউনিভার্সিটিতে থাকো, 3 ঘন্টাটা তোমার যাবে থিওরির ওপর, 3 ঘন্টা যাবে প্র্যাকটিক্যাল। আচ্ছা আচ্ছা, মানে একদম সেম। হ্যাঁ হ্যাঁ, মানে সিলেবাসের যে সাবজেক্টটা তুমি থিওরি পড়ছো, সেই সাবজেক্টে সেই জিনিসটা তোমাকে প্র্যাকটিক্যালে পারফর্ম করতে হবে। আমাদের ক্ষেত্রেও তাই, মানে আমাদের হসপিটাল ট্রেনিংটা তখন ইউনিভার্সিটির থিওরিটিক্যাল ট্রেনিং এর সাথে একসাথে চলে। আপনাদের তো ক্লাসটা করানো বেশি দরকার, মানে প্রথম 3 বছর এই জন্য ঠেসে ক্লাস করা না, ক্লাসের সাথে তখন হসপিটাল ট্রেনিংও থাকে, কিন্তু পুরোপুরি হসপিটাল ট্রেনিং না। মানে ওই উনি যেরকম বললেন সেভাবেই সপ্তাহের কয়েকটা দিন তারা ইউনিভার্সিটিতে কাটায়, বাকি দিনটা তারা হসপিটালে কাটায়, এইভাবে তাদের পুরোটা চলতে থাকে। আচ্ছা, এইভাবে আমরা রোস্টার ভাগ করে দিই। তারপরে গিয়ে তোমার ধরা যাক কারোর নাম কাজল বাবু, তিনি ওই 3 দিন ক্লাস করলেন বা 4 দিন ক্লাস করলেন, তারপর তাকে পাঠিয়ে দেওয়া হলো কোনো না, ওটা ওই একজনকে না, ওটা ওদের পুরো গ্রুপটা একসাথে যাবে, পুরো সেমিস্টারটা একসাথে যাবে। কিন্তু সেমিস্টারটার ভেতরে আবার যখন হসপিটালে যাবে, কে ধরুন প্যাথোলজিতে যাচ্ছে, কে মাইক্রোবায়োলজিতে যাচ্ছে, সেটা রোস্টার অনুযায়ী ভাগ করা থাকবে, কে সেন্ট্রাল ল্যাবে যাবে, এইটা রোস্টার অনুযায়ী ভাগ করা থাকবে। চমৎকার ব্যাপার। এবং বহুদিন বাদে একটা খুব ভালো সাবজেক্ট ধরা গেছে, যে সাবজেক্টটা একেবারেই আমি মনে করি, দেখুন আপনাদের ফোন নাম্বার যাচ্ছে, ফোন করে আপনারা কিন্তু মানে স্যার এবং ম্যাডামের সঙ্গে কথা বলতেই পারেন যে ভর্তি আদৌ নেওয়া হবে কিনা। কারণ প্রথমেই আপনাদের কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই যে প্রফেসর দাসের দপ্তর কিন্তু ইতিমধ্যেই ছাত্র সংখ্যা নিয়ে নিয়েছে। যদি 2-1টা দয়া করেন তারা তাহলে থাকতে পারে, এই অবধি আই এম নট শিওর উইথ দ্যাট, এদের একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। এবং আমি জানি না ডক্টর দময়ন্তীরও বোধহয় প্রায় ভর্তি হয়ে এসছে, কিছু সিট 2-1টা থাকবে, কিন্তু যাই সিটই থাকুক না কেন পরীক্ষাটি কিন্তু আপনাকে দিতে হবে। আপনাকে কিন্তু হায়ার সেকেন্ডারি সমতুল্য যেটা হচ্ছে আইএসসি, সিবিএসসি, বিজ্ঞানের ছাত্রছাত্রী হতেই হবে, কারণ বিজ্ঞানের ছাত্র ছাড়া এই কোর্সগুলো, কারণ ডাক্তারি কোর্স অলমোস্ট, মানে ডাক্তারি চিকিৎসার হয়তো টোটালটা না থাকলেও পার্ট ডাক্তার কিন্তু আপনারা হতে পারছেন, এবং এটা খুব প্রেস্টিজিয়াস। এবং মাস্টার ডিগ্রি করতে পারলে বোধহয় আরো ভালো হয়। আপনি তো ডক্টরেট করেছেন, মাস্টার ডিগ্রি তো আছেই এখানে, এবং ডক্টরেট ডিগ্রিও আছে, এটা পারসিউ করতে হবে। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি ম্যাডাম। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার আমি বেলা ঘোষ বলছি। আমি জাস্ট হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছি পিওর সায়েন্স নিয়ে,
মানে এরপর আর কি ফ্যামিলির সবাই বলছে যে আর কি মানে এই এই নিয়ে এই সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হয় বা ওই সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হয়। এবার আমি কনফিউজ হয়ে গেছি যে এক্স্যাক্টলি কোন সাবজেক্ট নিয়ে পড়লে ইন ফিউচারের জন্য আমার ভালো হবে, সেটা যদি একটু বলেন। আমাদের আজকের অনুষ্ঠানটা আপনার ভালো লাগছে কি? হ্যাঁ, খুবই ভালো লাগছে, তাই জন্যই তো যোগাযোগ করলাম। দুজনেই একটু একটু অ্যাডভাইস করুন। আপনাদেরই ছাত্রী, এবার হায়ার সেকেন্ডারি পাস করেছে উইথ সায়েন্স, ও কি করবে? কোন দিকে যাওয়ার ইচ্ছে আগে সেটা নিজে একটু না, এটাতে ইন্টারেস্ট self-analyze পাচ্ছে, করো। আমাদের এটাতে এবং ইন্টারেস্ট পাচ্ছে। আমাদের যেমন অ্যালাইড হেলথ সায়েন্সে তুমি যদি ল্যাব সায়েন্সে ঢোকো তাহলে ইউ উইল বি আ ল্যাবরেটরি সায়েন্টিস্ট ওয়েন ইউ কাম আউট। হ্যাঁ, সেখানে তুমি ল্যাবে যে ধরনের কাজকর্ম, মানে যে ধরনের ধরো আমরা ডায়াগনস্টিক নানান রকমের টেস্ট করি সেইগুলো সম্পর্কে জানতে পারবে, এবং সেটা করার আগে কি অসুখ, মানুষের কোন অসুখের জন্য, কোন অসুখটাকে বোঝার জন্য কি ধরনের ডায়াগনস্টিক টেস্ট ইউজ করা হয় সেগুলো সম্পর্কে জানতে পারবে, তাদের প্রিন্সিপালস নিয়ে জানতে পারবে, এবং তারপরে তাদের কিছুটা ট্রিটমেন্ট নিয়েও তুমি জানতে পারবে। তাহলে এই পুরো যে স্ট্রাকচারটা তোমাকে পড়তে হবে। এবার চাকরি যদি বলো, এখান থেকে তোমার চাকরি ডেফিনেটলি তুমি হাসপাতালের মধ্যে চাকরি পাবে, আবার তুমি রিসার্চ লাইনে যেতে পারো, এবং অনেক স্ট্যান্ডঅ্যালোন ল্যাবস আছে হাসপাতালের বাইরেও, যারা মানে আমি স্পেশালি ল্যাব সায়েন্সের কথা বলছি, সেখানে হাসপাতালের বাইরেও প্রচুর লাইসেন্সড ল্যাবস আছে যেখানে তুমি চাকরি পেতে পারো। তাহলে এই হচ্ছে, হ্যাঁ, যদি তোমার আগ্রহের জায়গা ওষুধপত্র হয়ে থাকে, বা যদি তোমার আগ্রহের জায়গা যেমন ম্যাডাম বললেন যে রোগ নির্ণয় বা রোগের প্রতিকার এই রকম জায়গায় হয়ে থাকে, তাহলে অবশ্যই ফার্মাসি তোমার জন্য একটা খুবই ভালো অপশন হিসাবে হবে। যদি তুমি কেরিয়ারের কথা বলতে চাও মানে শুনতে চাও বা জানতে চাও, তাহলে আমি বলবো বিভিন্ন সরকারি মানে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট জায়গাগুলো তো রয়েছেই, দপ্তরগুলো, তার সঙ্গেও যেগুলো রয়েছে বিভিন্ন প্রায় সমস্ত হসপিটাল। একটা হসপিটাল উইদাউট যেমন ডাক্তার ছাড়া চলতে পারে না, তেমন ফার্মাসিস্ট ছাড়াও চলতে পারে না। যেখানে যেখানে ওষুধপত্র বা মেডিসিনের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে বা ডিলিংস হবে, সেখানে তোমাকে ফার্মাসিস্টের রিক্রুটমেন্ট বলতে পারো বা নিয়োগ বলতে পারো, সেটা ম্যান্ডেটারি। কারণ ফার্মাসিস্টরাই কেবল অথরাইজ পারসন যে কোনো ওষুধপত্র নিয়ে ডিল করার জন্য। তো সেক্ষেত্রে তোমার জন্য একটা খুব ভালো অপশন হতে পারে। আমি বলে রাখি, যদি তোমার রিসার্চের দিকে ইচ্ছে থাকে, তাহলে যেহেতু এটা আমাদের ক্লিনিক্যাল সাবজেক্টস, তুমি ক্লিনিক্যাল ডেটা অনেক হ্যান্ডেল করতে পারবে। তুমি ডাইরেক্টলি হসপিটালে যাবে, সেখানে তোমাকে প্রজেক্ট দেওয়া হবে যেখানে তুমি ক্লিনিক্যাল একটা স্টাডি করবে তোমার হসপিটাল ডেটার ওপরে, ডেফিনেটলি উইথ কনসেন্ট। তুমি জানবে কনসেন্টিং কাকে বলে, ইনফর্মড কনসেন্ট কাকে বলে, এবং তাছাড়া আমাদের এখন যা কারিকুলাম, রিসার্চ ডিজাইন সেখানে পড়ানো হয়, রিসার্চ মেথোডোলজি পড়ানো হয়, এটার বাইরেও অনেক রকম সফট স্কিল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট আছে, প্রফেশনালিজম আছে, এথিক্স, যেটা আমি বলছিলাম যে তোমার এই যে তুমি একজন পেশেন্টের সাথে ডিল করবে, তার থেকে কনসেন্ট নেওয়া এবং তাকে ইনফরমেশন দিয়ে তার থেকে কনসেন্ট নেওয়া, এই যে ইনফর্মড কনসেন্ট আমি বারবার বলছি, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন ক্লিনিক্যাল রিসার্চ। এই সবকটা জিনিস তুমি জানতে পারবে এবং সেটা তুমি তোমার নিজস্ব রিসার্চে কাজে লাগাতে পারবে। এবং তুমি যদি এরপরে হায়ার স্টাডিজে যাও, সেখানে তো ডেফিনেটলি তোমার একটা রিসার্চ একটা হিউজ পার্ট হয়ে থাকবেই। তাহলে আদার দ্যান জব, হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমার মানে জায়গাটা বলতে পারি যে আরেকটুখানি বড়। তার কারণ হচ্ছে আমি সবসময় বলছি যে আমার একটা এক্সট্রা পার্ট রয়েছে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন। ইন্ডাস্ট্রির জায়গাটা বা ইন্ডাস্ট্রির জায়গায় যে কোয়ালিটি সেট আপগুলো, কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিভিশন বলো, প্রোডাকশন ডিভিশন বলো বা কোয়ালিটি কন্ট্রোল ডিভিশন বলো, সেই ডিভিশনগুলো বা সেই জায়গাগুলোতে জবের যেমন অপরচুনিটি রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু রিসার্চ ওয়ার্কের অপরচুনিটিটাও অনেক বেশি। আজকের মতন শেষ করতে হচ্ছে, আজকের মতন নয়, এবছরের মতন শেষ করতে হচ্ছে। তবে এসএনইউ এর সঙ্গে আমরা ছিলাম, আছি, থাকবো। চট জলদি ভর্তি হওয়ার ব্যবস্থা করুন। আর আমরা বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, নমস্কার।